নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা কিভাবে? নিরাপত্তায় গলদ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু মিছিল, জরুরি বৈঠকে অমিত শাহ, হাজির এনআইএ আইবি আধিকারিকরা। ফের এসআইআর আতঙ্ক, মোল্লা না মণ্ডল, এই বিভ্রান্তিতে গেল প্রাণ, গলায় ফাঁস বৃদ্ধের। অত্যন্ত অসম্মানজনক, দায়িত্ব জ্ঞানহীন ধর্মেন্দ্র মৃত্যুর ভুয়ো খবরে ক্ষুব্ধ হেমা, তোপ যোগী রাজনাথকেই। প্রকাশ্যে দিল্লি বিস্ফোরণের মূল পাণ্ডার ছবি, গ্রেপ্তারির ভয়ে গাড়িতে চেপে ফিরাই হামলা। লালকেল্লার সামনে দেখা করার প্ল্যান কাল, অকালে প্রাণ হারালেন দুই বন্ধু, মৃত্যু এক ব্যবসায়ীরও। দ্বিতীয় দফায় 122 আসনে ভোট গ্রহণ শুরু বিহারে, ভোটারদের বিশেষ বার্তা মোদির। ভারত আবার আমাদের ভালোবাসবে, বাণিজ্য চুক্তিতে শুল্ক কমানোর ইঙ্গিত ট্রাম্পের। 3 বছর 3 মাস পর আজ জেল মুক্তির রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসআইআর আতঙ্কে বিস্ফান, এসএসকেএম এ মৃত্যু ধনেখালির বধূর, আসরের তৃণমূল। রাপহলে এক ধাক্কায় কতটা নামবে পারদ, কি বলল আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের পর রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় চরম গলদের অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় একের পর এক গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে ঐতিহাসিক লালকেল্লা চত্বর। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 30। আহতদের মধ্যে বহু জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় একাধিক গাড়িতে, ক্ষতিগ্রস্ত হয় লালকেল্লা মেট্রো স্টেশনের প্রবেশদ্বারও। রাজধানী জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। ওই ভয়াবহ ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, দিল্লির লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণে এই খবরে গভীরভাবে মর্মাহত। এটি অত্যন্ত দুঃখজনক যে দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের দায়িত্বে থাকা সত্ত্বেও নিরাপত্তায় এত গুরুতর ত্রুটি কিভাবে ঘটল? অভিষেকের দাবি, সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 350 কেজি বিস্ফোরক এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। একসঙ্গে এই দুটি ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় ভয়াবহ অবনতি প্রমাণ করছে। তিনি বলেন, সত্য ঘটনা সামনে আনতে আদালতের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করা জরুরি। রাজধানীর বুকেই যখন বারবার এমন নিরাপত্তা ভাঙনের ছবি দেখা যাচ্ছে, তখন বিরোধীরা সরাসরি আঙুল তুলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে। প্রশ্ন উঠছে, এত নিরাপত্তার বলয় ভেদ করে কিভাবে বিস্ফোরক ভর্তি গাড়ি লালকেল্লা চত্বরে পৌঁছালো? কেন্দ্রীয় গোয়েন্দারা কি করছিলেন? অভিষেকের মতে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যর্থতা একেবারে নগ্ন হয়ে পড়েছে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে হাজির রয়েছেন দিল্লির পুলিশ কমিশনার, আইবি আধিকারিক সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার ফের আরও এক দফা বৈঠক করার ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল হতেই শাহের বাড়িতে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। সেখানেই রুদ্ধদ্বার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফায় দফায় বৈঠক চলছে। অমিত শাহ সোমবার জানিয়েছিলেন, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কেন ঘটলো ঘটনা, কিভাবে ঘটলো, সব দিকে বিচার করা হচ্ছে। পরবর্তী বিষয় কি হবে সবটা ঠিক করতেই উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে হাজির রয়েছেন এনআইএ এর আধিকারিকরাও। ওই বিস্ফোরণের পরে আগামী পদক্ষেপ কি হবে, কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, সবটা নিয়ে আলোচনা হচ্ছে বলেই জানা গিয়েছে। লালকেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রিপোর্ট দিয়েছেন অমিত শাহ। সোমবার রাতে দিল্লির পুলিশ কমিশনার সতীশ বোলচার সঙ্গে বিস্ফোরণ নিয়ে কথা বলার পর প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও প্রকাশ্যে সেই নিয়ে মুখ খুলতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়াবহ ওই বিস্ফোরণের জেরে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম অবস্থায় 30 জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনে ওই গাড়িটি 3 ঘন্টা দাঁড়িয়েছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছিল, তার পরিচয়ও সামনে এসেছে। সে পুলওয়ামার বাসিন্দা বলে জানা যাচ্ছে। বিস্ফোরণটি 6:52 নাগাদ ঘটেছে বলেই সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। গাড়িটির রুট জানতে 100-রও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। 1.5 বছর আগে i20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জইস-ই-মোহাম্মদের যোগ পাওয়া যাচ্ছে বলে এই সূত্রের খবর।
এসআইআর আতঙ্কে এবার দক্ষিণ দিনাজপুরে আত্মহত্যা। মঙ্গলবার সকালে সেই খবর সামনে আসতেই ঘটনাস্থলে ছুটে যান এলাকার তৃণমূল নেতৃত্ব। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ। মৃতের নাম ওছমান মণ্ডল, বয়স 65। ওই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে বলে দাবি করেছে তৃণমূল। পরিবারের তরফে জানানো হয়েছে, ভোটার লিস্টে মৃতের নাম রয়েছে ওছমান মোল্লা, অর্থাৎ পদবী মোল্লা, অথচ মৃতের ভোটার কার্ড ও আধার কার্ডে পদবী মণ্ডল রয়েছে। এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই এই নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। বিশেষ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন বলেই দাবি পরিবারের। পদবী ভুল নিয়ে অনেকেই তাকে নানান রকম কথা বলতো। এই সমস্যার কিভাবে সমাধান হবে তা জানতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও ছুটতেন তিনি। জনপ্রতিনিধি থেকে নেতারা তাকে আশ্বস্ত করেছিলেন যে কিছু হবে না। আশ্বস্ত করার পরেও তিনি আতঙ্ক থেকে বেরোতে পারেননি। সেই কারণে সোমবার মধ্যরাতে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হন বলেও অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওছমান মণ্ডলের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আগাছা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আনিসুর রহমান সরকার ঘটনাস্থলে যান। তিনি পাশে থাকার বার্তা দিয়ে আশ্বস্ত করে বলেন, এভাবে আতঙ্কিত হবেন না। বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ আলাদা হচ্ছে, অথচ সব সার আতঙ্কে মৃত্যু হচ্ছে বলেই শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবারই হুগলির এক মহিলার মৃত্যু হয়েছে এই একই আতঙ্কে। মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী হন ওই মহিলা। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর ভুয়ো খবরে উত্তাল বলিপাড়া ও নেট দুনিয়া। সোমবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরে দ্রুত ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। এমনকি শোক জ্ঞাপন করেন দেশের দুই শীর্ষ বিজেপি নেতা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। যদিও পরে তাদের সেই পোস্ট গায়েব হয়ে যায়, তবুও ক্ষোভে ফেটে পড়েন ধর্মেন্দ্র স্ত্রী, অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল সংবাদ মাধ্যম কিভাবে একজন চিকিৎসাধীন ব্যক্তিকে মৃত ঘোষণা করতে পারে? তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। দয়া করে পরিবারের প্রতি সম্মান দেখান এবং আমাদের একান্তে থাকতে দিন। রাজনাথ যোগীর শোক বার্তার পরে যে এই ভুয়ো খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, তা নিয়ে কটাক্ষ স্বরূপ নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছেন, হেমার এই ক্ষোভ কি তার দল বিজেপিকেই বিচ্ছে? অন্যদিকে মেয়ে ঈশা দেওয়ালও ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, অতি রঞ্জিত করে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। বাবা স্থিতিশীল আছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সবাইকে ধন্যবাদ প্রার্থনার জন্য, কিন্তু দয়া করে আমাদের কিছুটা সময় দিন। বিতর্কের মধ্যে মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা আগের থেকে উন্নতির পথে। বিহারের দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন উপলক্ষে শুরু হলো ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল 7টা থেকে 20 জেলার 122টি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট। এই দফায় দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার 10টি মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। সেই দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভুটান সফরের আগে বিহারের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, আমি বিহারের সকল ভোটারের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা যেন ভোটদানের নয়া রেকর্ড করেন। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা, যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, তারা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন। প্রথম দফার পর দ্বিতীয় দফায় বিহারে মোট 37,13,556 জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে নতুন ভোটার 5,28,954 জন। এই দফায় বিশেষভাবে নজর থাকবে বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারণ, সীতামারি, মধুবনী ও নেপাল সীমান্তবর্তী কিষানগঞ্জের মতো কেন্দ্রগুলির দিকে। দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 1,302 জন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর বিহার বিধানসভা নির্বাচনে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দ্বিতীয় দফায় বিহারে মোতায়েন করা হয়েছে 4 লক্ষের বেশি নিরাপত্তা রক্ষী। মঙ্গলবারের ভোটে মোট 8,491টি ভোটগ্রহণ কেন্দ্রকে বিহার পুলিশ স্পর্শকাতর বলেই চিহ্নিত করা হয়েছে। বিহার সীমানা লাগোয়া জেলাগুলিতে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ড সীমানায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। বিহার সীমানা লাগোয়া 10 জেলায় 43টি চেকপোস্ট বসিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বিহারের জনগণ। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ 3 বছর 3 মাস পর জেল মুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে
তার বেল বন্ড জমা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মামলার 8 জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তবেই মুক্তি পাবেন তিনি। সোমবার 8 নম্বর সাক্ষীর বয়ান শেষ হওয়ায় আইনি প্রক্রিয়ায় মুক্তির পথ খুলে গেল। একই মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন এসএসসি তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তবে অন্য একটি মামলা চলায় এখনো জেলেই থাকবেন উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা। 2022 সালের 23শে জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল। সেই থেকেই তিনি বন্দী। বর্তমানে RN টেগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হৃদরোগ, কিডনি সংক্রমণ ও ছানি অপারেশন পর আপাতত শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আদালতের রিলিজ অর্ডার পৌঁছলেও হাসপাতাল থেকে জেলের নিরাপত্তা সরিয়ে নেওয়া হবে। অন্যদিকে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির হাত মাথায় থাকলে সব চোরেরা ছাড়া পাবে। তৃণমূল ও বিজেপির মধ্যে এখন বালিশ পাশ খেলা চলছে। আতঙ্কই কেড়ে নিল এক তরুণীর প্রাণ। ধনেখালীর কানা নদী এলাকার বাসিন্দা আশা সোনেন, বয়স প্রায় 30। SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কয়েকদিন আগে। পরিবারের দাবি, ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের ফর্ম না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের বাকিরা ফর্ম পেলেও আশা পাননি। এরপর নিজের বছর 6-এর মেয়েকে সঙ্গে নিয়ে বিষ খান। দুজনকেই গুরুতর অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে মৃত্যু হয় আশার। মেয়ে এখনও চিকিৎসাধীন। আশার বিয়ে হয়েছিল হরিপালে, তবে দাম্পত্য কলহের কারণে তিনি দীর্ঘদিন ধরেই বাপের বাড়িতেই থাকতেন। শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না। স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্র হাসপাতালে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। তৃণমূলের দাবি, SIR আতঙ্কে রাজ্যে এ পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। অসীমা পাত্র বলেন, ধনেখালীর 50% মানুষ তপশিলি জাতি ও উপজাতিভুক্ত। বহু মানুষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাই তারা আতঙ্কিত। তিনি আরো বলেন, 2002 সালের SIR হয়েছিল 2 বছর ধরে, এখন মাত্র 2 মাসে শেষ করতে বলা হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিত। বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তির পথে ভারত আমেরিকা। এবার তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, বাণিজ্য চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছে দুই দেশ। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে। সার্জিও বোরেকে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে আমেরিকা। সোমবার ওভাল অফিসে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চলেছি যা আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাদের ভালোবাসায় না ঠিকই, তবে ওরা আবার আমাদের ভালোবাসবে। ট্রাম্প আরও বলেন, আমাদের আগের চুক্তিটি অন্যায্য ছিল, এবার আমরা একটি ন্যায্য চুক্তি করছি। এরপর মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, স্কট, আমার মনে হয় আমরা এমন একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি যে সবার জন্য ভালোই হবে, তাই না? শুধু তাই নয়, ভারতীয় পণ্য শুল্ক কমানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার থেকে তেল কেনার কারণে এই মুহূর্তে ভারতের উপর অনেক বেশি চাপানো হয়েছে। তবে আমাদের আবেদন মেনে ওরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, ফলে আমরাও শুল্ক কমাতে চলেছি। এক পর্যায়ে আমরা বাড়তি শুল্ক কমিয়ে আনব। উল্লেখ্য, গত 5ই নভেম্বর বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে, যদিও সেখানে কিছু সংবেদনশীল এবং গুরুতর বিষয় রয়েছে যা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। তাই এই সমস্ত বিষয়ে আলোচনা কিছুটা সময় সাপেক্ষ, তবে আলোচনা যে খুব ভালোভাবে এগোচ্ছে সে কথাও জানালেন গোয়েল। বাণিজ্য ইস্যুতে দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর বিষয়ে সদর্থক বার্তা এলো ট্রাম্পের তরফেও। পূর্বাভাস ছিলই, আরও নামলো তাপমাত্রা। বাংলায় এখন শীতের আমেজ। রোদ ঝলমলে খটখটে আবহাওয়া, তবে সে রোদ গায়ে জ্বালা ধরাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বাড়বে ঠান্ডার আমেজ। 18 ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। আলিপুরের তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে 14 থেকে 15 ডিগ্রির ঘরে। স্বাভাবিকের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি, বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত 4-5 দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে, তবে পুরোপুরি শীত আসতে আরও দেরি। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রোদ ঝলমলে পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত 5 দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।
আজ সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 89%। আগামী 3-4 দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। আজকে 11ই নভেম্বর, মঙ্গলবার। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।